আজ নিয়মে কিছুটা ওলটপালট হয়েছে। ইয়াজউদ্দিন সাহেব ডাইনিং রুমে যখন ঢুকলেন তখন 10টা 20 বাজে। শুভ্র একা একা বসে আছে। টেবিলে খাবার দেওয়া হয়েছে। মতি মেয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে। ইয়াজউদ্দিন সাহেব বললেন, তোমার মা কোথায় শুভ্র? মা শুয়ে আছে বাবা, তার মাথা ধরেছে, রাতে কিছু খাবে না। তোমার না আজ বন্ধুর বিয়েতে যাবার কথা ছিল, যাওনি? না। যাওনি কেন? শুভ্র বাবার দিকে তাকিয়ে হাসলো। ইয়াজউদ্দিন সাহেব এ হাসির অর্থ জানেন। এ হাসির অর্থ হচ্ছে শুভ্র এ প্রসঙ্গে আর কিছু বলতেই চায় না। ইয়াজউদ্দিন সাহেব 1 চামচ ভাত নিলেন। 3-4 রকমের তরকারি আছে, কোনোটি তার মনে ধরছে না। তিনি ডালের বাটির দিকে হাত বাড়ালেন। ড্রয়িং রুমে শুধু তিনি আর শুভ্র। মতি মিয়া চলে গেছে। এবারে নিয়ম হচ্ছে সব খাবার টেবিলে সাজিয়ে কাজের লোকেরা দূরে সরে যাবে। এ নিয়ম ইয়াজউদ্দিন সাহেবের করা। তিনি জরুরি কথাবার্তা যা বলার তা খাবার টেবিলেই বলেন। তিনি চান না বাইরের কেউ এসব কথাবার্তা শুনুক। শুভ্র: জি। তোমাদের রেজাল্ট কবে হবে তুমি কিছু জানো? খুব শীঘ্রই হওয়ার কথা। এখন কি করবে কিছু ভেবেছো? না। দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে চাও? করতে পারো। আমার বাইরে কোথাও যেতে ইচ্ছে করে না। কেন? শুভ্র আবার হাসলো। ইয়াজউদ্দিন সাহেব বলেন, পড়াশোনা করার জন্য যেতে চাও না, বেড়াবার জন্য যাও, এরপর আর সময় পাবে না। সময় পাবো না কেন? আমি অবসর নেব বলে ভাবছি। এক জীবনে প্রচুর পরিশ্রম করেছি, এখন আর আগের মতো পরিশ্রম করতে পারি না। পরিশ্রম করতে ভালোও লাগে না। এক জীবনে সঞ্চয় যা করেছি তা আমার কাছে যথেষ্ট বলেই মনে হয়। তোমাকে এই সঞ্চয় আমি বাড়াতে বলছি না, তুমি যা আছে তা শুধু ঠিক রাখবে। শুভ্র সহজভাবে বলল, তোমার কত টাকা আছে বাবা? চট করে বলতে পারবো না, তবে আমাকে দেখে, তোমার জীবনযাপনের পদ্ধতি দেখে আমার অর্থবিত্ত সম্পর্কে ধারণা করা সম্ভব নয়। আমি খুব লো প্রোফাইল মেনটেন করি। তুমি বলতে চাচ্ছ তোমার প্রচুর টাকা? হ্যাঁ। টাকা তোমার কাছে কখনো ঝামেলা বলে মনে হয়নি? টাকা ঝামেলা মনে হবে কেন? টাকার অভাবেই ঝামেলা বলে মনে হয়েছে। শুভ্র কিছু বলতে গিয়ে বলল না, থেমে গেল। ইয়াজউদ্দিন সাহেব শান্ত স্বরে বললেন, তুমি কি বলতে চাচ্ছ বলো। না, বলতে চাইলে বলতে পারো। আমি তোমার সঙ্গে ফ্রি ডিসকাশন করতে চাই। দেখ, আমি কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করেছি। আমি মদ খাই না, জুয়া খেলি না, রিল্যাক্স করার জন্য বিদেশের নাইট ক্লাবে যাই না। কঠিন নিয়ম শৃঙ্খলায় জীবন যাপন করেছি। কেন করেছি বলে তোমার ধারণা? কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে করনি। তোমার স্বভাবই হচ্ছে এরকম। এক এক মানুষ এক এক রকম। ইয়াজউদ্দিন সাহেব বেশ কিছুক্ষণ ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকিয়ে রইলেন। প্রসঙ্গ পরিবর্তন করলেন। হালকা গলায় বললেন, তোমার মা তোমাকে বিয়ে দেওয়ার কথা বলছেন। এদিকে কি কোনো মেয়ের কথা বলেছেন? বিয়ের ব্যাপারে তুমি কি কিছু ভাবছো? না, কিছু ভাবছি না। তোমার পছন্দের কেউ আছে কি? থাকলে বলতে পারো। শুভ্র হাসলো। ইয়াজউদ্দিন সাহেব টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। মতি মেয়ে অপেক্ষা করছিল। কি 3 কেজি ঢাকা চায়ের পট দিয়ে ঢুকলো। ইয়াজউদ্দিন সাহেব ডিনারের পর হালকা লিকারের 1 কাপ চা খান। শুভ্র বাবার পেছনে দাঁড়িয়ে আছে। বাবার হাত ধোয়া হলে সে হাত ধোবে। শুভ্র বলল, তোমাকে একটা কথা বলা খুব দরকার বাবা। আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আমার টাকা পয়সার দরকার নেই। আমি তোমার কথা বুঝতে পারছি না, তুমি কি এ বাড়িতে অস্বাভাবিক জীবনযাপন করছো? শুভ্র চুপ করে রইল। ইয়াজউদ্দিন তীক্ষ্ণ গলায় বললেন, তোমার কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ আছে। আমি কি জানতে পারি? অন্য আরেকদিন বলবো বাবা, আজ বলতে সমস্যা কি? আজ তুমি আমার কথা মন দিয়ে শুনবে না, যে কোনো কারণেই হোক। আজ তুমি খুব উত্তেজিত। এসো চা খাই। দুজন নিঃশব্দে চায়ের পেলাতে হাতে বসলো। ইয়াজউদ্দিন সাহেব কোনো একটা মজার কথা বলতে যাচ্ছেন, হালকা কোনো রসিকতা। চায়ের টেবিলে এই কাজটা তিনি প্রায় করেন। আশ্চর্য, কোনো রসিকতাই মনে পড়ছে না। তিনি আসলেই উত্তেজিত। মতি, মতি। মতি এসে দাঁড়ালো। মতিকে কি জন্য ডেকেছেন ইয়াজউদ্দিন সাহেব মনেই করতে পারলেন না। কটা বাজে মতি? মতি বিস্মিত হয়ে তাকাচ্ছে। প্রশ্নটা অর্থহীন। ইয়াজউদ্দিন সাহেবের হাতে ঘড়ি আছে, দেয়াল ঘড়ি। এবারের কোনো ঘর নেই যেখানে দেয়াল ঘড়ি টিক টিক করছে না। স্যার, 11টা বাজে। আচ্ছা যাও। শুভ্র বলল, বাবা তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি ঘামছো। শরীর খারাপ লাগছে না, গরম লাগছে। তুমি কি আমার সঙ্গে খানিকক্ষণ বারান্দায় বসবে? অবশ্যই বসবো। অনেকদিন তোমার সঙ্গে কথা হয় না। আমি নিজে ব্যস্ত থাকি, তুমিও সম্ভবত ব্যস্ত থাকো। আমি তো ব্যস্ত থাকি না, আমার আসলে কিছুই করার নেই। আমি শুনেছি সারাদিন তুমি বাসায় থাকো না। কি করো? রাস্তায় রাস্তায় ঘুরি বাবা। কেন? কারণ নেই কোনো, এমনি। কলা বাগানে এক বাসায় তুমি যাও, প্রায় যাও। কার বাসা? শুভ্র সহজ গলায় বললেন, তুমি কি করে জানলে বাবা? ইয়াজউদ্দিন খানিকটা অস্বস্তির সঙ্গে বললেন, আমাকে খোঁজ খবর রাখতে হয়। তুমি পৃথিবী সম্পর্কে অনভিজ্ঞ, যে কোনো সময় ঝামেলায় পড়তে পারো। বাবা হিসেবে এইটুকু সাবধানতা নেওয়া নেওয়া অন্যায় নয় নিশ্চয়ই? ন্যায় অন্যায়ের কথা বলছি না, আমার মজা লাগছে তাই জিজ্ঞেস করছি। তুমি কোথায় যাও না যাও সে সম্পর্কে একটা রিপোর্ট দেবার জন্য আমি একজনকে বলেছিলাম। সে রিপোর্ট দিয়েছে। পড়াতে চাও? না।
কলাবাগানে তুমি যে বাসায় যাও সেটা কার বাসা? রিপোর্টে কি লেখা নেই? লেখা আছে, তবু তোমার মুখ থেকে শুনতে চাই। সাবেরের বাসা। সাবের কলেজের সঙ্গে আমার সঙ্গে পড়তো, এআই পাশ করার পর মারা যায়। আমি ও বাসায় যাই সাবেরের বাবার সঙ্গে গল্প করার জন্য। উনার নাম মাহিন। উনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। ভদ্রলোক কি করেন? অধ্যাপক ছিলেন, এখন অবসর নিয়েছেন, ঘরেই থাকেন। শুভ্র, তুমি খোলাখুলি সবকিছু আমাকে বলছো না। ভদ্রলোক প্যারালিসিস হয়ে দীর্ঘদিন বিছানায় পড়ে আসেন, এই খবরও আমার কাছে আছে। এই তথ্যটা অপ্রয়োজনীয় বাবা, কোনো তথ্যই অপ্রয়োজনীয় নয়। ওই বাসায় মাহিন সাহেব ছাড়া আর কে কে থাকে? তোমার রিপোর্টেই লেখা নেই? হ্যাঁ আছে, তারপরও তোমার মুখ থেকে শুনতে চাই। আমি মাহিন সাহেবের সাথে গল্প করার জন্যই যাই। নিতু আপার সঙ্গে আমার কথাবার্তা না হয় না বললেই চলে। তুমি মেয়েটাকে আপা ডাকো? হ্যাঁ। উনি সাবেরের 3 বছরের বড়। তারা দুইজনই বারান্দায় এসে বসলো। শুভ্র বলল, তুমি কি আর কিছু বলবে বাবা? হ্যাঁ বলবো। তুমি বছর খানেকের জন্য দেশের বাইরে থেকে ঘুরে আসো। তোমাকে 1 বছরের ছুটি দেওয়া হলো। ফিরে এসে আমার সব দায় দায়িত্ব তুমি নিবে। একা একা ঘুরে বেড়ানোর মতো অবস্থা তোমার না। আমার ধারণা তুমি একা একা চিটাগাং থেকে ঢাকাও যেতে পারবে না। কাজেই তোমাকে একজন সফর সঙ্গী দেবার ব্যবস্থা করব। বিয়ে করে বউ নিয়ে যাবে। মেয়েও তুমি ঠিক করে রেখেছ? না, এখনো ফাইনাল করিনি, তবে 2-1 যে নেই তাও না। আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার নিজের কোনো পছন্দের মেয়ে থাকলে বলতে পারো। তোমার মতামতের গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হবে। রাত অনেক হয়েছে, যাও শুয়ে পড়ো। আমার নিজেরও ঘুম পাচ্ছে। ইয়াজউদ্দিন সাহেব উঠে পড়লেন। তিনি অবশ্য সরাসরি তার শোবার ঘরে ঢুকলেন না, শোবার ঘরের লাগোয়া স্টাডি রুমে ঢুকলেন। নিয়মের ব্যতিক্রম হয় ঘুম চলে গেছে। সময় মতো ঘুমোতে না গেলে তার বড় ধরনের সমস্যা হয়। ঘুম ঘুম ভাব থাকে, কিন্তু ঘুম আসে না। ঘুম ভাব নিয়েই বিছানায় শুয়ে থাকার কোনো মানেই হয় না। তিনি শুভ্রের ওপর তৈরি করা রিপোর্ট নিয়ে বসলেন। যাকে রিপোর্ট তৈরি করতে দিয়েছিলেন তাকে মনে মনে কয়েকবার গাধা বলে গালি দিলেন। তার মনে হলো রিপোর্টের কিছু কিছু জায়গা বানানো। রিপোর্টের শুরুতে লেখা, শুভ্র সাহেব বাড়ি থেকে বের হয়ে 1 প্যাকেট সিগারেট কিনলেন। শুভ্র তা করবে না, সে সিগারেট খায় না। অবশ্যই হতে পারে যে অন্য কারোর জন্য কিনেছে, মাহিন নামের ওই ভদ্রলোকের জন্য। রেহানা স্টাডি রুমে ঢুকলেন। অবাক হয়ে বললেন, এখন রাতে এখানে বসে আছো? ঘুমবে না? ঘুমোবো। এসো শুয়ে পড়ি। আমার নিজের শরীরও ভালো না, জ্বর এসেছে বলে মনে হয়। ইয়াজউদ্দিন সাহেব উঠে দাঁড়ালেন, ক্লান্ত গলায় বললেন, আচ্ছা শুভ্র কি সিগারেট খায়? না। তুমি নিশ্চিত যে খায় না? রেহানা হাসি মুখে বললেন, ও কি করে না করে আমি জানবো না? ইয়াজউদ্দিন বিরক্ত গলায় বললেন, না, ও কি করে না করে তুমি জানো না। গলির ভেতরে গাড়ি ঢোকে না। শুভ্র গাড়ি রেখে হেঁটে হেঁটে জাহেদের বাসার সামনে এলো। জাহেদের বাসায় কোনো কলিং বেল নেই। অনেকক্ষণ দরজার কড়া নাড়তে হয়। আজ কড়া নাড়তে হলো না। বাড়ির বারান্দায় কাঠের চেয়ারে জাহেদ বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে তার উপর দিয়ে একটি ঝড় বয়ে গেছে। সে এখনো ঝড় কাটিয়ে উঠতে পারেনি। ঝড়ের সূত্রপাত হয় গত রাতে। বিয়ের পর রাত 11টার দিন কেকে ছোট মামার বাড়িতে এসে উঠল। তার আশা ছিল নতুন বউ কেউ কিছু বলবে না। নিতান্ত হৃদয়হীন মানুষ, নতুন বউয়ের সামনে হৃদয়হীনতা দেখাবে না। তাছাড়া মিজান সাহেব হৃদয়হীন নন। হৃদয়হীন হলে দীর্ঘদিন জাহেদকে পুষতেন না। কেকে গাড়ি থেকে নামানোর পর মিজান সাহেব যে কাজটা করলেন তাকে কোনো রকম নিয়মের মধ্যে ফেলা যায় না। তিনি শীতল গলায় বললেন, জাহেদ, তোকে বউ নিয়ে এ বাড়িতে উঠতে নিষেধ করেছিলাম, তুই কি মনে করে উঠলি? জাহেদ বলল, কাল চলে যাব মামা। কালের কথা তো হয়নি, তুই এখন যাবি, এই মুহূর্তে যাবি। মনোয়ারা বললেন, আচ্ছা তুমি চুপ করো তো, ও বউ নিয়ে ঘরে বসুক। মিজান সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, শাট আপ, কোনো কথা বললে খুন করে ফেলবো। জাহেদ, তুই এক্ষুনি বউ নিয়ে বিদায় হ, এক্ষুনি। তিনি তাকাচ্ছেন অদ্ভুত ভঙ্গিতে। তার চোখ লাল, ঘন ঘন নিঃশ্বাস পড়েছে। তিনি থুতুও ফেললেন। জাবেদ বলল, গাড়ি চলে গেছে মামা, রাতও অনেক হয়েছে, 12টার মতো বাজে। মিজান সাহেব হুঙ্কার দিয়ে বললেন, গাড়ি ছাড়া তুই নড়তেই পারিস না। কবে থেকে নবাব হয়েছিস? নবাবি কবে থেকে শিখছিস? গাড়ি না থাকে রিস্কায় যাবি, রিস্কা না থাকলে হেঁটে যাবি, হারামজাদা কোথাকার। মনোয়ারা কাঁদো কাঁদো গলায় বললেন, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? ঘরে এসে বসতো। তিনি এসে স্বামীর হাত ধরলেন। মিজান সাহেব ঝটকা মেরে হাত সরিয়ে দিলেন। হুঙ্কার দিয়ে বললেন, চুপ কর মাগি, তুই কোনো কথাই বলবি না।
তোর সাথে বাহাস করছি না। জাহিদ পুরোপুরি হকচকিয়ে গেল। কেয়া অবাক হয়ে তাকাচ্ছে, তার ভয় ভয় করছে। কি এক ভয়ঙ্কর অবস্থা। জাহিদ বলল, কেয়া তুমি এখানে দাঁড়াও, আমি একটি বেবি ট্যাক্সি নিয়ে আসি। মিজান সাহেব সহজ গলায় বললেন, দাঁড়িয়ে থাকবে কেন, একটা চেয়ার এনে দে বসুক, তুই গিয়ে বেবি ট্যাক্সি নিয়ে আয়। কেয়া বারান্দার কাঠের চেয়ারে জড়সড় হয়ে বসে রইল। জাবেদ গিয়ে বেবি ট্যাক্সি আনতে। এই অবস্থা হবে জানলে শুভ্রের মাইক্রোবাসটা রেখেই দিত। কেয়াকে নিয়ে এসে এত রাতে যাবে কোথায় বুঝতে পারছে না। কোনো একটা হোটেলে নিয়ে তুললে মোটামুটি ভালো হোটেলে তুলতে হবে। ভালো হোটেলগুলোই বা কোথায়, ভাড়াই বা কত? আপার বাসায় তো যাওয়া যাবে না, আপা বিয়েতে আসেনি। জাবেদ শুভ্রের মাইক্রোবাস নিয়ে তাদের আনতে গিয়েছিল। সে চোখ মুখ কালো করে বলেছে, তুই আমাকে নিতে এসেছিস? তোর এত বড় সাহস! তুই তোর দুলাভাইকে বলে গেছিস আমি তোর গলার হার চুরি করেছি, তারপর আমাকে নিতে এসেছিস? জাবেদ বলল, আমি তো এমন কোনো কথা বলিনি আপা। হয়তো দুলাভাই মিথ্যে কথা বলেছে। আমি হলাম চোর আর তোর দুলাভাই মিথ্যাবাদী। বের হ বাড়ি থেকে, বের হ বললাম। বেবি ট্যাক্সিতে ওঠার সময় কেয়া বলল, কোথায় যাবে, কোনো কিছু ঠিক করেছো? জাবেদ অস্পষ্ট একটা শব্দ করলো। কেয়া ক্লান্ত গলায় বলল, আমাকে বড় আপার বাসাতেই রেখে এসো, পরে কোনো একটা ব্যবস্থা হবে, প্রচন্ড মাথা ধরেছে। জাবেদ বলল, আচ্ছা। জাবেদ জড়সড় হয়ে বসে আছে। কেয়া হাত বাড়িয়ে জাবেদের হাত ধরলো, কোনো কথাই বলল না। জাবেদ বলল, কেয়া আমি খুব লজ্জিত। কেয়া বলল, তোমার মামা কি অসুস্থ? জাবেদ বলল, না, মামা খুবই সুস্থ। আজ এরকম কেন করলেন কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় তোমার মামা অসুস্থ, তাকে ভেতরে নিয়ে মাথায় পানি ঢালছিল। তুমি সারাক্ষণ বাইরে বসেছিলে? একবার ভেবেছিলাম ভেতরে যাব, তারপর মনে হলো আমাকে দেখে রেগে যান কিনা। তুমি এক কাজ করো, আমাকে রেখে বাসায় চলে এসো। তোমার মামার কি অবস্থা দেখো, হয়তো তাকে ডাক্তারের কাছে নিতে হবে। জাবেদ দীর্ঘশ্বাস ফেললো। কেয়া বলল, ইচ্ছে করলেও আমি আপার বাসায় তোমাকে রাখতে পারবো না। বাসায় ফিরে আপাকে বলবো? কি বলবো তাই তো বুঝতে পারছি না। কি বলা যায় বলো তো? জাবেদ কিছুই বলল না। অসংখ্য কথা সে জমা করে রেখেছিল আজ রাতে বলার জন্য, কোনো কথাই যেন এখন মনে পড়ছে না। মনে পড়লেও বলা সম্ভব না। কেয়া বলল, তুমি মন খারাপ করো না। আমাদের জীবনের শুরুটা খারাপ হয়েছে, শেষটা ভালো হবে। আমার মন বলছে ভালো হবে। ফ্ল্যাট বাড়ির গেট লাগিয়ে ফেলেছে। অনেক ডাকাডাকির পর গেট খোলা হলো। কেয়া বলল, তোমার উপরে আসার দরকার নেই, তুমি এই বেবি ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাও। কেয়া অন্ধকার সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। বিয়ের শাড়িতে তাকে কি যে অপূর্ব লাগছে তা কি সে জানে? বাসায় ফিরে যাবে, দেখে সবকিছু স্বাভাবিক। মামা ভেতরের বারান্দায় বসে চা খাচ্ছেন। মামার দুই মেয়ে, ছোটটি ঘুমিয়ে পড়েছে, বড়টি বাবার পাশে বসে আছে। মিজান সাহেব বললেন, জাবেদ চা খাবি? জাবেদ বলল, না। বৌমাকে কোথায় রেখে এসেছিস? তোর বোনের বাড়ি? ভালো হয়েছে, তুই হাত মুখ ধুয়ে শুয়ে পড়। বিয়ে বাড়ির ধকল গেল, টায়ার্ড হয়েছিস নিশ্চয়ই। টায়ার্ড হবারই কথা, বরং এক কাজ কর, চা খা। চা খেয়ে তারপর ঘুমোতে যা। চা খেলে শরীরের টায়ার্ড ভাবটা কমবে। আমি চা খাওয়া কখনো ধরি জানিস? বিয়ের রাতে, এর আগে কোনোদিন চা খাইনি। হা 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 হা। জাবেদ বলল, মামা তোমার কি শরীর খারাপ? না, শরীর ঠিক আছে, মাঝে মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আজ হচ্ছে না, ভালো আছি, বেশ ভালো আছি। তুই তাহলে শুয়ে পড়, আমি ঘুমোতে যাই। রাত 2টার দিকে জাবেদ ক্যাম্প খাটে ঘুমোতে এলো। সে নিশ্চিত আজ রাতে তার ঘুম আসবে না, কিন্তু বিছানায় শোয়া মাত্র ঘুম চোখে জড়িয়ে গেল। সে সকাল 9টা পর্যন্ত ঘুমোলো। ঘুম ভেঙে দেখে মামা বারান্দায় বেশ আয়োজন করে দাড়ি সেভ করতে বসেছেন। বাটিতে গরম পানি, সামনে আয়না। তিনি জাবেদের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, তোর ঘুম ভাঙলো? তুই পুরো 7 ঘন্টা ঘুমিয়েছিস, ঘুমোতে গেছিস রাত 2টায়, এখন 9টা বাজে। কাটায় কাটায় 7 ঘন্টা, মানুষের ঘুম দরকার 6 ঘন্টা, তুই 1 ঘন্টা এক্সট্রা ঘুমিয়েছিস। জাবেদ বলল, তুমি আজ অফিসে যাবে না মামা? 8টার সময় তো অফিসে চলে যাও। মিজান সাহেব শরীর দুলিয়ে হাসলেন, যেন জাবেদ খুব খুশির কথা বলছে। রাতে তোর ঘুম কেমন হয়েছে? ভালো। আমার ঘুম ভালো হয়নি, বুঝলি। যখনই ঘুম আসে তখনই তোর মামি বলে, আসো তোমার মাথায় একটু পানি ঢেলে দেই। তার ধারণা হয়েছে আমার মাথা খারাপ হয়ে গেছে। কাল রাতে বৌমার সামনে হইচই করলাম, তোর মামিকে কত বকাঝকা করলাম, সেই ভেবে বসে আছে আমার মাথা খারাপ। পানি ঢাললে যদি মাথা ঠিক হতো তাহলে কি দেশে এত পাগল থাকতো? পানি ঢেলে সব পাগল ঠিক করে ফেলা যেত। আমার মাথা ঠিকই আছে। হইচই না করলে বৌমা
নিয়ে তুই স্থায়ী হয়ে যেতি। আর হইচই যে করব সেটা তো আগেই বলে দিয়েছি, বলিনি আগে? জাবেদ চুপ করে রইল। রান্নাঘর থেকে মামির কান্নার শব্দ হচ্ছে। বড় মেয়েটা মাঝে মধ্যে বারান্দায় এসে বাবাকে উকি দিয়ে দেখে, চট করে সরে যাচ্ছে। মনে হচ্ছে সে খুব ভয় পেয়েছে। মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে কিনা জাবেদ বুঝতে পারছে না। কথা বেশি বলছেন, ক্রমাগতই কথা বলছেন। ক্রমাগত কথা বলা কি পাগলের লক্ষণ হতে পারে? মিজান সাহেব দাড়ি সেভ করে টিফিন বক্সে খাবার নিয়ে অফিসে রওনা দিলেন। স্বাভাবিক মানুষ। মোড়ের দোকান থেকে একটি সিগারেট কিনলেন, পান কিনলেন। একটার দিকে অফিসের দুজন সহকর্মী তাকে বাসায় নিয়ে এলেন। তারা বিব্রত ভঙ্গিতে বললেন, ওনার শরীরটা বোধহয় আজ ভালো না, বেশ একদিন বিশ্রাম করা দরকার।